সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের প্রত্যেকটি শব্দের সম্মান সরকারি দল করবে, কিন্তু আরোপিত কোনো কিছু গ্রহণ করবে না। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য বিরোধী দল 50 ঘন্টা সময় নির্ধারণের দাবি জানিয়েছে বলেও জানানো হয় সংসদে। চক্রমালিথার রিপোর্ট। এখন প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর। 2 দিন বিরতির পর রোববার সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার দিনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বিরোধী দলের নেতা দাঁড়িয়ে কথা বলতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা কন্টিনিউ করি। না, প্লিজ প্লিজ। পরে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং সর্বশেষ শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে উত্তর পর্ব শেষ হলে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। স্পিকার সরকারি দলের পক্ষে এই বিষয়ে মতামত চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তর দেন। আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। আইনমন্ত্রী সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের জন্য সংসদের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার বিষয়টি ভোটে দেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। সংসদের শব্দযন্ত্রের ত্রুটি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তো বড় বুঝা এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে স্পিকার। এক পর্যায়ে বিকেল 3:30টার দিকে স্পিকার 29 মার্চ রোববার বিকেল 3টে পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইরান। দেশটির পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইটে যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা ইরানের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি করতে যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগর থেকে আরব সাগর পর্যন্ত। ইসরায়েলে বিস্তৃত পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এমনকি ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় শতাধিক আহত হওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যা করার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড। রোববার IRGCর নিজস্ব ওয়েবসাইট শেফা নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে তারা। ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েতে অবস্থিত 3টি মার্কিন ঘাঁটি হামলার চালানোর দাবি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা হয়েছে। আরও হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। তেহরানের পর ইরানের মধ্যাঞ্চলে হামলার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইস্পাহাক প্রদেশে 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরান যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। এর আগে খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। এমনকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুমকি দেন ট্রাম্প। তেহরানের দাবি, মার্কিন ও ইসরায়েলি বাহিনী শাহেদ ড্রোন নকল করে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো বন্ধু দেশে হামলা করে ইরানের উপর দোষ চাপাচ্ছে। সুব্রত গায়েন, চ্যানেল আই।
ইরানের হামলার জেরে নিজ দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্যের কমপক্ষে 12টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মীর আমিরুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের কমপক্ষে 12টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। ইরানের বাগদাদের মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত ছাড়তে দেওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। এনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত নন। তিনি ইরানের খরগ দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে এখনও জ্বলছে আগুন। ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মীর আমিরুল আলম, চ্যানেল আই। রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে এবং তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন মার্কিন সমর্থন হারাতে চায় না বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেন তাদের ড্রোন পারদর্শিতা দিয়ে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরানের ড্রোন মোকাবেলায় সাহায্যের জন্য জেলেনস্কির প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্য চাইবে এমন ব্যক্তির তালিকায় জেলেনস্কির অবস্থান সবার নিচে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর কাওরান বাজারে এক সেমিনারে আলোচকরা বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার ফলে খুব দ্রুত পণ্যের দাম বেড়ে যাবে। সমুদ্রপথ এখনও বিপদমুক্ত না হওয়ায় বাংলাদেশ সময়মতো তৈরি পোশাক রপ্তানি করতে পারছে না। এজন্য বৈদেশিক মুদ্রা আয় কমছে। জ্বালানি ও রেমিটেন্স খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহন বেড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, রেমিটেন্স কমে যাবে, তৈরি পোশাক রপ্তানি আয়ও কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ঈদ বাজারে চলছে জমজমাট কেনাবেচা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই আয়োজন ঘিরে ছিল দেশীয় পোশাকসহ অলংকার ও বাহারি পণ্যের পসরা। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার কামিজ সহ নারী, পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকার, খেলনা ছিল উল্লেখ করার মতো। ঈদবাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা জানান, ঈদবাজারে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকার সহ নানা ধরনের পণ্য পেয়ে তারা খুব আনন্দিত। প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ছোঁয়া দিতেই তাদের এই প্রয়াস বলে জানান আয়োজকরা। আমরা ঈদ মেলাতে আসছি, এখানে আমাদের নিঃসম্ভ ব্র্যান্ড আমাদের স্টল দিয়েছি, ভালো বেচাকেনা হচ্ছে, খুব মানুষও আসা যাওয়া করছে, দেখতেছে। I feel excited. I bought a couple dresses from the Mela. I'm excited to celebrate Eid this year. I feel good. বিএজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ঈদবাজার সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে। ঈদবাজারে প্রবাসীরা দেশের ঈদের আমেজের ছোঁয়া পেয়ে খুব উল্লসিত। তারা আশা করছেন প্রতি বছর এখানে ঈদবাজারে আসবেন এবং যারা আয়োজন করেছেন তাদেরকে ওনারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। কানাডার ক্যালগারির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির ইয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়থ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ।
তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও সঠিক অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে এই কর্মশালায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সঞ্চয় ও বাজেট তৈরির কৌশল, প্রয়োজন ও চাহিদার পার্থক্য, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবমুখী ধারণা পান। আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং দলীয় কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলোকে সহজ ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়। BCAOC ইউথ সেক্রেটারি সুবর্ণা খন্দকার ভবিষ্যতেও তরুণদের ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ফ্রান্সের MC ইনস্টিটিউটের উদ্যোগে প্যারেন্টিং বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের উভারভিলিয়ে এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন MC ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিন, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম সহ অন্যরা। প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের নৈতিক ও মানসিক বিকাশ, ডিজিটাল যুগে সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং পরিবারের ইতিবাচক যোগাযোগ গড়ে তোলার বিষয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। উচ্চতর আরবি সাহিত্য বিভাগ, যেখান থেকে অলরেডি আমাদের বেশ কিছু বাচ্চারা পড়ালেখা করতেছে। ইউরোপিয়ান বাচ্চারা যেভাবে বড় হয়, সংকীর্ণ পরিবেশ না, খুব সুন্দর একটা পরিবেশে ওনারা সবকিছুর আয়োজন করছেন। একজন ফরাসি নাগরিক হিসাবে সে কিভাবে একজন ভালো মুসলমান হবে, সেই শিক্ষাটাই আমরা এই MC ইনস্টিটিউটের মাধ্যমে দিচ্ছি এখানে। মুসলিম বিশ্বে কাতার আধুনিক ও ভ্রাতৃত্বপূর্ণ দেশ। দেশটিতে রয়েছে মুসলিম সংস্কৃতি, আতিথেয়তার এক অনন্য নিদর্শন। রমজান মাস আসলেই মসজিদে মসজিদে ইফতার বিতরণের অনিন্দ সুন্দর দৃশ্য চোখে পড়ে। সকলের জন্যই থাকে বিনামূল্যে ইফতার। মধ্যপ্রাচ্যের প্রতিনিধি মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমৃদ্ধ, আধুনিক ও ভ্রাতৃত্বপূর্ণ দেশ কাতার। কাতারের অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান এবং উৎসবের সময়ে ভ্রাতৃত্বের এক অপূর্ব নিদর্শন দেখা যায়। যে কোনো ধর্মাবলম্বী চাইলেই লাইনে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করতে পারে। এই সব আয়োজন কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। সেই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হিসেবে ধনী গরিব এক লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। এতেই যেন ফুটে ওঠে ভ্রাতৃত্বের এক অপূর্ব নিদর্শন। আমরা যারা এখানে আছি তাদেরকে হিন্দু মুসলিম অনেকেই আছে, সবাইকে ইফতার দেই। কাতারে এটা একটা সুন্দর বিষয়, এখানে কেউই না খেয়ে থাকে না। পাকিস্তান, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় ইফতারের ব্যবস্থা করে থাকেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কাতারে বসবাসরত অভিবাসীদের জন্য ইফতার আয়োজন বন্ধ হয়নি, বরং আতিথেয়তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শাহনওয়াজ গ্রুপের চেয়ারম্যান লায়ন শাহনওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন AKM প্রিন্স আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সংহতি জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। Is here with us today. We are all grateful. So thank you for advocating the party and the After the journey, I am here with you, all the members of the community, even immigrants community. Thank you so much. নিউ ইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন US এর ইফতার মাহফিল হয়েছে। প্রবাসে বসবাসরত বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, প্রবাসে থেকেও নিজেদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও শক্তিশালী করতেই এই আয়োজন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অ্যালামনিদের মধ্যে সম্পর্ক জোরদার করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন হবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাটলান্টা শহরের
পিডমন্ট পার্কে এসে একসঙ্গে জোরে চিৎকার করার এক অদ্ভুত দৃশ্যের দেখা মিলছে। তবে আতঙ্কে নয়, এই চিৎকার করা হচ্ছে মানসিক চাপ কমাতে। আর এই উদ্যোগ নিয়েছে স্ক্রিম ক্লাব নামে একটি প্রতিষ্ঠান। প্রশিক্ষক কেটি স্লাইডার আটলান্টায় এই কার্যক্রম শুরু করেন। একইভাবে শিকাগো শহরের লেক মিসিগানের ধারে প্রথম এই ধারণা নিয়ে চিৎকার করেছিলেন ম্যানি হার্নান্দেজ ও এলেনা শোবলোভা। অংশগ্রহণকারীদের মতে একসঙ্গে চিৎকার করলে ভেতরের চাপ, রাগ ও হতাশা বের হয়ে যায় এবং শরীর মন হালকা লাগে। মনোবিজ্ঞানীরাও বলছেন এতে পরে শরীরে শান্তির অনুভূতি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রভাত সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।